সুপ্রভাত। পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরেকবার ওয়েলকাম। ডব্লিউবিপিএসআই মেন্স আগামীকাল পরীক্ষা। অনেকেই হয়তো বাড়ি থেকে বেরিয়ে গেছো, কারণ দূরে সেন্টার, কলকাতায় সেন্টার, তো সবাই যাদের দূরে বাড়ি তারা বেরিয়ে গেছো। তো এই লাস্ট মুহূর্তে, শেষ মুহূর্তে বেশ কিছু বিষয় যেগুলো হয়তো তোমাদের অবশ্যই পরীক্ষার হলে, এক্সাম হলে হেল্পফুল হতে পারে। এর আগে যদিও বা বলেছি, তো আর একবার আমি নতুন করে রিমাইন্ড করে দিচ্ছি। এবং যে তোমাদের পেপার ওয়ানের যে 16 পাতার যে ম্যাটারটা বলেছি, যদি কেপিএসআই এর মধ্যে সেম রিপিট হয় যে 13 পাতার মধ্যে আনসার লিখতে হবে, তাহলে কিভাবে কতটুকু লিখলে পরে 13 পাতাও লাগবে না, সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। এবং এটা একটা মক টেস্টের মতোই বলতে পারো। তো এখানে একটা আদর্শ উত্তর কি হতে পারে বা কিভাবে কতটুকু মানে লেখা যাবে সেইগুলো আলোচনা করবো। তার আগে বলে দিই যে পরীক্ষা প্রস্তুতিতে ডব্লিউপিএসআই, কেপিএসআই বা এক্সাইজ এসআই আপকামিং যে 2026 সালে ভ্যাকান্সি আসছে তাকে কেন্দ্র করে অনলাইনে অলরেডি ক্লাস স্টার্ট হয়ে গেছে। তবে এই পরীক্ষাটার পরে মার্চ মাসের ফার্স্ট উইক থেকে নতুনভাবে আবার একটা ব্যাচ শুরু করা হবে। যারা তোমরা চাইছো, হয়তো যাদের এক্সাম নতুন, হয়তো সেভাবে মেনের প্রিপারেশন করোনি, এমনি পাস করে গেছিলে, হয়তো নতুন করে আবার পড়তে চাইছো, বা তোমাদের পরিচিত কেউ যদি কেউ হয়, তাহলে সেই ক্ষেত্রে রিকমেন্ড করতে পারো। আর অফলাইনের ক্ষেত্রে যেটা শুরু করার কথা ছিল, অফলাইন বহরমপুর মুর্শিদাবাদ, সেটা অফলাইন এখন হয়নি, ওটা মেন পরীক্ষার পরে অর্থাৎ মার্চ থেকেই শুরু হবে অফলাইনে। তো অফলাইনের মার্চের ফার্স্ট উইকে স্টার্ট হয়ে যাবে। তো কেউ যদি চাও বা হয়তো তোমাদের পরিচিত কেউ যদি চায়, তাহলে বলে দিতে পারো। তো দেখো, যে প্রথম জিকে যে পেপারটা থাকবে পেপার ওয়ানের, তো কোশ্চেনটা কি দিয়েছিলাম দেখো। যে প্রথম কোশ্চেন ছিল অর্থ বিলের ক্ষেত্রে রাজ্যসভার ভূমিকা কি, কত সালে কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে ওবিসি ও অন্যান্য অনগ্রসর শ্রেণীর তালিকা প্রস্তুতির ক্ষেত্রে রাজ্যগুলির সিদ্ধান্ত চূড়ান্ত বলা হয়। এই দুটো কোশ্চেন দিয়েছিলাম। 3+2 মানে অর্থ বিলের ক্ষেত্রে রাজ্যসভার ভূমিকাটাকে, এটা তো 3 নাম্বার দিয়েছি, আর এটার জন্য 2 নম্বর দিয়েছি। তো এখানে আহামরি 3 নম্বর দিয়েছি বলে প্রচুর কিছু লিখতে হবে না, শুধু জাস্ট এইটুকু লিখতে হবে, লিখলেই হবে তোমাকে, যে অর্থ বিলের ক্ষেত্রে রাজ্যসভার ভূমিকা। যারা অনেকজন যারা বলছিলে যে পয়েন্ট দিতে পারি কিনা, পয়েন্ট বলতে মেন যে কোশ্চেন, মানে এটা লিখতে পারো যে অর্থ বিলের ক্ষেত্রে রাজ্যসভার ভূমিকা, এটা বলে দিলে। তো অবশ্যই আন্ডারলাইন করতে পারো, ঠিক আছে, মানে আন্ডারলাইন করতে পারো যে অর্থ বিলের ক্ষেত্রে রাজ্যসভার ভূমিকা বলে আন্ডারলাইন করে দিও। পেন কালির ব্যাপার, সেটা বলি, কালির ব্যাপার সেটা অন্য দুটো কালি ব্যবহার করবে না। অনেকে যারা বলছো যে আমি কালোতে হয়তো হেডিং দিলাম, ঠিক আছে, পয়েন্ট দিলাম আর নীলে আনসার করব, সেটা করবে না। অর্থাৎ যে কালিটা ব্যবহার করবে, একটা কালি ব্যবহার করবে, যে অর্থ বিলের ক্ষেত্রে রাজ্যসভার ভূমিকা, যে ওই কালিতেই উত্তরটা লিখবে। যে অর্থ বিল শুধুমাত্র লোকসভায় উত্থাপন করা যায়, পাশ হওয়ার পর রাজ্যসভাকে 14 দিন সময় দেওয়া হয়, কিন্তু তাদের সুপারিশ লোকসভা গ্রহণ নাও করতে পারে। অর্থাৎ অর্থ বিলের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত রাজ্যসভার নেই। জাস্ট এইটুকু বললেই তুমি 3 মার্কস পাবে। আর যেটা কোশ্চেন ছিল, 2021 সালে 105তম সংবিধান সংশোধনীতে ওবিসি তৈরির ক্ষমতা রাজ্যগুলিকে। 2 নম্বর প্রশ্ন কি ছিল দেখে নিয়ে চলো। পাখার সুইচ বন্ধ করার পরও কিছু সময় চলে কেন, কারণটা কি? এটাকে 1 নাম্বারই দেওয়া হয়েছে। দেখো, বলের পরিমাপ নিউটনের কোন গতিসূত্র থেকে পায়। 3 নম্বরে যে কোনটি কোন শ্রেণীর লিভার, যেমন নলকূপের হাতল, চিমটা, তারপরে যে নৌকার তার। এখানেও তোমাকে 1 নাম্বার দিয়েছে, শুধু মেন কারণটা লিখতে হবে, যে গতিজাড্যের কারণে সুইচ বন্ধ করার পরেও পাখা চলে। এটা তার একটা অ্যাড করে দিতে পারো, নিউটনের প্রথম গতিসূত্র। নিউটনের প্রথম গতিসূত্রের ধর্ম, গতিজাড্যের কারণে সুইচ বন্ধ করার পরে পাখা চলে। বা আরেকটু যদি মনে হয়, তাহলে শুধু এইটুকু করতে পারে, গতিজাড্য অর্থাৎ তার নিজের গতিটা বজায় রাখার প্রবণতার কারণে আরো কিছুক্ষণ ধরে চলে। আর যেটা কোশ্চেন দিয়েছিলাম, যে বলের পরিমাপ করা যায় কোন গতিসূত্র, কোন নিউটনের কোন গতিসূত্র, তো বলের পরিমাপ করা যায় নিউটনের দ্বিতীয় গতিসূত্র। জাস্ট এতটুকু লিখতে হবে, যে 1 নাম্বার দিয়েছে বলে তুমি জানো বলে এফ সমান এ মে কোনটাকে কি বলে ওইসব বলার দরকার নেই, কারণ 1 নাম্বারই তো দিয়েছি, দেওয়া হয়েছে যে বলের পরিমাপ কোন গতিসূত্র থেকে মাপা হয়, জাস্ট নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে মাপা হয়। টু দা পয়েন্টই আনসারে লিখবে। তারপর দিয়েছিলাম নলকূপের হাতল, চিমটা, নৌকার দাঁড়, এগুলো কোনটা কোন শ্রেণীর লিভার। যাই হোক, এখানে একটু গন্ডগোল হয়ে গেছিল উত্তর লেখার ক্ষেত্রে, এটা 2 আর 3-এর মধ্যে একটু গন্ডগোল হয়ে গেছে। যে নলকূপের হাতল হচ্ছে প্রথম শ্রেণীর লিভার, চিমটা হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার, নৌকার দাঁড় হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার। এরকম ভাবে লিখলেই হবে। তারপরে নেক্সট কোশ্চেন ছিল কি দেখো, যে আইসিএও এর পুরো নাম কি, সদর দপ্তর কোথায়। এও এর পুরো নাম কি, এর সদর দপ্তর কোথায়। তারপর ছিল ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার 2024, নাইটহুড উপাধি 2025, পিভি নরসিংহ রাও স্মৃতি পুরস্কার 2025 প্রাপকদের নাম লিখুন। তো হচ্ছে এই ইন্দিরা গান্ধী নাইটহুড উপাধি 2025 পেয়েছে টাটা গ্রুপের চেয়ারম্যান
ইএন চন্দ্রশেখর, তারপরে ডেভিড বেকহ্যাম ফুটবলার, আরো বেশ কয়েকজন ছিল। এখানে হয়তো যে কোনো একজন উল্লেখ করে দেওয়া হতে পারে। আর পিভি নরসিমহা রাও পুরস্কার পেয়েছেন মনমোহন সিং। আরেকটা কোশ্চেন যেটা ছিল আইসিএও এর পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন। যারা অনেকেই যে ভুলটা করছো যে বাংলায় সমস্ত উত্তর লিখছো, জিকে থেকে, ম্যাথ থেকে, রিজনিং থেকে, কিন্তু যেটা পুরো নামের জায়গা আসছে পুরো নামে ইংরেজিতে লিখছো, এটা পড়বে না। যারা বাংলায় সব লিখছো পুরো নামের ক্ষেত্রেও এইভাবে বানান করে লিখবে, যে ইন্টার ফার্স্ট এটা একা র ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন, এইভাবে বানান করেই লিখবে। এর প্রধান দপ্তর কোথায় রয়েছে? মন্ট্রিল, কানাডাতে, মন্ট্রিল কানাডায়। নেক্সট 4 নম্বর প্রশ্ন কি ছিল চলো দেখে নিই। 4 নম্বর প্রশ্ন ছিল এশিয়া কাপ 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছে? সুলতান আজলান শাহ কাপ এবং গীত সেটি কোন খেলার সঙ্গে যুক্ত? প্রথম ইংলিশ চ্যানেল বিজয়িনী ভারতীয় মহিলাকে? বিশ্বের প্রাচীনতম শহর কোনটি? তো দেখে নাও যে এশিয়া কাপ 2025 এইভাবে লিখতে পারে, যে পূর্ণ বাক্য যদি মনে করে যে নাও লিখবে তাও না লিখলে এইভাবে লিখতে পারে এশিয়া কাপ 2025 দিয়ে লিখো যে সংযুক্ত আরব আমিরশাহী, বা পুরো নামটা লিখতে পারো যে এশিয়া কাপ 2025 অনুষ্ঠিত হয়েছিল সংযুক্ত আরব আমিরশাহীতে। সুলতান আজলান শাহ কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? হকি খেলার সঙ্গে। সুলতান আজলান শাহ কাপ হকি খেলার সঙ্গে যুক্ত। পুরো নাম পুরো বাক্যে উত্তর লিখতে পারো যে হকি খেলার সাথে যুক্ত। গীত সেটি কোন খেলার সঙ্গে যুক্ত? আছে গীত সেটি হচ্ছে বিলিয়ার্ডস খেলার সঙ্গে যুক্ত। গীত সেটি বিলিয়ার্ডস খেলার সঙ্গে যুক্ত। প্রথম প্রথম ইংলিশ চ্যানেল ভারতের মহিলা আরতি সাহা। বিশ্বের প্রাচীনতম শহর, দেখো এটা নিয়ে একটু তর্ক বিতর্ক রয়েছে, অনেক জায়গায় অনেক রকম থাকে। অবশ্যই ভারতের প্রাচীনতম শহর বলে বারাণসী হবে। বিশ্বের অনেক জায়গায় দামাস্কাসকেও দেখানো হয়, ঠিক আছে, সিরিয়ার দামাস্কাস, বা হচ্ছে ফিলিস্তিনের জেরিকো। যাই হোক, যে কোনো একটা লিখলেই হবে, নাম্বার দেবে আশা করি। পরের প্রশ্ন ছিল 5 নম্বর কি, যে নীল বিদ্রোহের প্রধান দুজন নেতার নাম লিখুন। ভারতের শেষ গভর্নর, দেখো মেনশন করে দেওয়া দিয়েছি, সেটা হচ্ছে 1856 থেকে 1860 সালের মধ্যে ভারতের শেষ গভর্নর জেনারেল। পানিপথের তৃতীয় যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? অর্থাৎ এটা পরাধীন ভারতবর্ষ মানে মেনশন হবে এটাই, যে ভারতের শেষ গভর্নর জেনারেল। পানিপথের তৃতীয় যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? তো এই যে নীল বিদ্রোহের প্রধান দুজন নেতার নাম দিয়েছি, মানে শুধু জাস্ট প্রধান দুজন নেতারই নাম দেবে, মানে এরকম নয় যে নীল বিদ্রোহ কত সালে হয়েছিল, কি কারণের জন্য হয়েছিল, ওই সব তুমি লিখবে তা নয়। 2 নম্বর দেওয়া আছে, দুজন নেতার নাম লেখার জন্য 2 নম্বর দিয়েছে। দুজন নেতার নাম বিষ্ণুচরণ, সারনেমটা ভুলে হয়েছে, বিষ্ণুচরণ বিশ্বাস এবং হচ্ছে দিগম্বর বিশ্বাস, দিগম্বর বিশ্বাস। ভারতের শেষ গভর্নর জেনারেল। এখানে কোশ্চেনটা যা হোক একটু অন্যরকম হয়ে গেছে, যে এখানে আনসারটা যেটা সাল মেনশন করে দেওয়া আছে সেই অনুযায়ী লর্ড ক্যানিং আনসার হওয়া উচিত। যে তখন এই তোমার হচ্ছে গভর্নরের পদ সৃষ্টি হয়, এবং 1858 সাল থেকে মহারানী ভিক্টোরিয়া ঘোষণাপত্রের পর থেকে কি হয়, যে ভাইসরয়ের পদ আবার সৃষ্টি হয়। তাই ওই যে টেনিওরটা দেওয়া হয়, যাতে শেষ গভর্নর জেনারেল ভারতের লর্ড ক্যানিং, আর প্রথম ভাইসরয় হয়েছিলেন লর্ড ক্যানিং। এবং অবশ্যই মাউন্ট ব্যাটেন যেটা তাকেও বলা হয়, ওটা যেহেতু সাল দেওয়া আছে, তো এইটা আনসার হওয়া উচিত। নেক্সট হচ্ছে দেখো যে পানিপথের তৃতীয় যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? তো পানিপথের তৃতীয় যুদ্ধ হচ্ছে 1761 সালে মারাঠা ও আহমদ শাহ আবদালির মধ্যে হয়েছিল। জাস্ট এতটুকুই লিখতে হবে, ফলাফল টলাফল বা কি কারণ অত সব লিখতে হবে না। 2 নম্বর দিয়েছে কত সালের জন্য, কাদের মধ্যে হয়েছিল সেটার জন্য 1 নম্বর, এখানের জন্য 1 নম্বর। নেক্সট 6 নম্বর প্রশ্ন কি আছে চলো দেখিনি, যে সন্ধ্যাকর নন্দী কোন যুগের শ্রেষ্ঠ কবি? ব্রোঞ্জ নির্মিত নটরাজ মূর্তি কোন রাজাদের সৃষ্টি? টিকা হচ্ছে জাপ্তি প্রথা এবং হচ্ছে দোকানি মুদ্রা, এই দুটোর জন্য 1.5 করে 3 নম্বর দেওয়া হয়েছে। তো আনসার কি, যে সন্ধ্যাকর নন্দী হচ্ছেন বাংলার পাল যুগের শ্রেষ্ঠ কবি, বাংলার পাল যুগের শ্রেষ্ঠ কবি। ব্রোঞ্জ নির্মিত নটরাজ মন্দির চোল রাজাদের। জাপ্তি প্রথা কি, যে এখানে দেখো যেমন নাম্বার সেরকম আমাকে উত্তর লিখতে হবে, যে মেন জাপ্তি প্রথা আর দোকানি মুদ্রা কি দিয়েছে। তো জাপ্তি প্রথা হলো মুঘল সম্রাট আকবর কর্তৃক প্রচলিত ভূমি রাজস্ব ব্যবস্থা, যা তার অর্থমন্ত্রী টোডরমাল চালু করেছিল। ঠিক আছে, তো জাপ্তি প্রথাটা কি, ভূমি রাজস্ব এক ধরনের ব্যবস্থা, যেটা আকবরের অর্থমন্ত্রী টোডরমাল চালু করেছে। আর দোকানি মুদ্রাটা কি, যে মোহাম্মদ বিন তুগলাক ব্যয়ভার কমাতে সোনার মুদ্রার পরিবর্তে ছোট ছোট লেনদেনের ক্ষেত্রে তামার মুদ্রার প্রচলন করে, একে দোকানি মুদ্রা বলা হয়। নেক্সট কোশ্চেন কি দিয়েছি 7 নম্বর, যে পশ্চিমবঙ্গের নদ নদী, ভারতের অর্থনীতি, ব্ল্যাকফুট ডিজিজ, কিয়োটো প্রোটোকল, এই 4টি টিকা দিয়েছে 2.5 নম্বর করে 10 নম্বর। তো কি লিখবে? পশ্চিমবঙ্গের নদ নদী, উত্তর ভারতের নদী যেগুলো আছে দামোদর, তারপরে হচ্ছে যা যা নদী আছে তিস্তা তোরসা, দক্ষিণ ভারতের নদী, তারপরে জোয়ারের জলে পুষ্ট নদী, এই যে যে নদীগুলোর নাম আছে, যে যে ভাগে ভাগ করা হয় এবং কোন কোন নদীগুলো উদাহরণ, সেই এগুলো লিখে দিলেই হবে।
ভারতের অর্থনীতি বলতে হবে, ভারতের অর্থনীতিতে মানে কার প্রভাব বিস্তার সব থেকে বেশি, এইভাবে লিখতে হবে। চলো তাই ওখানে একটা আনসার দেখিয়ে দিই যে ভারতের অর্থনীতি যদি থাকে কতটুকু লিখবে যে মাঝারি আয়ের উন্নয়নশীল মিশ্র অর্থনীতি এবং বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি হলো ভারতের অর্থনীতি। আন্তর্জাতিক মুদ্রা তহবিল অনুযায়ী মাথাপিছু আয় ভারতে সারা বিশ্বে 135তম এবং জিডিপিতে 122তম স্থানে রয়েছে। জিডিপিতে সেবা ক্ষেত্র, শিল্প ও কৃষির অবদান রয়েছে 54%, 29%, 17%। কৃষিকাজ, হস্তশিল্প, লৌহ ইস্পাত শিল্প, বিভিন্ন সেবা ক্ষেত্রে ভারতের অর্থনীতির মূল অংশ। শ্রমশক্তির 2/3 মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষি থেকে জীবিকা নির্বাহ করে। বর্তমানে ওষুধ, জৈব প্রযুক্তি, ন্যানো প্রযুক্তি, সফটওয়্যার, টেলিযোগাযোগ, জাহাজ নির্মাণ শিল্পের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে এবং অর্থনীতিকে আরো মজবুত করা হয়েছে। নেক্সট যেমন ব্ল্যাক ফুড ডিজিজ, এটা কি বলতে পারো যে প্রতি লিটার জলে, ঠিক আছে, প্রতি লিটার পানীয় জলে যেটা আর্সেনিকের সর্বাধিক মাত্রা 0.05 মিলিগ্রাম, 0.05 মিলিগ্রাম, ঠিক আছে, তা এর থেকে বেশি আর্সেনিক যুক্ত জল পান করলে, দীর্ঘদিন পান করলে বা ব্যবহার করলে হাত ও পায়ের তলা কালো কালো ছোপ ছোপ হয়ে যায়, একে ব্ল্যাক ফুড ডিজিজ বলা হয়। ব্যাস হয়ে যাবে, এরকম ভাবে লিখতে হবে। 8 নম্বরে যে জৈব প্রযুক্তির জনককে F0, F1 বা অক্সিজেন দানা কোথায় থাকে? যক্ষা রোগের জীবাণু ও টিকাকরণের নাম লিখুন। পদ্মের বিজ্ঞানসম্মত নাম কি? তো চলো দেখে নিই কি আছে যে জৈব অভিব্যক্তির জনক, জৈব অভিব্যক্তির জনক হচ্ছে চার্লস ডারউইন। প্রাকৃতিক প্রাকৃতিক নির্বাচনবাদের জনক যদি বলা হয় তাহলে হচ্ছে কি যে চার্লস ডারউইন। ঠিক আছে, আর একটা জিনিস গুলিয়ে ফেলবে না, সেটা হচ্ছে ল্যামার্কের সাথে গুলিয়ে ফেলবে না। ল্যামার্ক যদি বলা হয় সেটা হচ্ছে বিবর্তনবাদ, ঠিক আছে, বিবর্তনবাদ, বিবর্তনবাদের জনক হচ্ছে কে? ল্যামার্ক। বিবর্তনবাদের হচ্ছে ল্যামার্ক। নেক্সট হচ্ছে F0, F1 বা অক্সিজেন দানা কোথায় অবস্থিত? মাইটোকন্ড্রিয়াতে অবস্থিত। যক্ষা রোগের জীবাণুর নাম হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। টিকার নাম কি? যক্ষা রোগের টিকার নাম হচ্ছে BCG অর্থাৎ ব্যাসিলাস ক্যালমিটি গুইরিন। পদ্মের বিজ্ঞানসম্মত নাম কি? নিউলুম্ব নুসিফেরা। যেমন নিয়ম যেটা হয় আন্ডারলাইন করে দেওয়া বিজ্ঞানসম্মত নামের ক্ষেত্রে, তো আন্ডারলাইন করে দিতে পারো নিউলুম্ব নুসিফেরা। নেক্সট কোশ্চেন কি আছে যে IFSC, নাবার্ড, UNHCR এর পুরো নাম কি? প্রত্যেকটা 1 নম্বর করে দিয়েছি, 3 নম্বর। টি এবং হচ্ছে লেফট হুক, এই দুটো খেলার সঙ্গে সাথে কোন খেলার সাথে পরিচিত? দেখো যে আইপিএসসি পুরো নাম হচ্ছে ইন্ডিয়ান, দেখো বানানগুলো কিভাবে লিখেছি, যারা বাংলায় লিখবে, যারা ইংরেজিতে টোটালটা লিখছে ইংরেজিতে লিখতে পারো, কিন্তু হঠাৎ করে পুরো নামটা ইংরেজিতে লিখবে না। ইন্ডিয়ান ফিনান্সিয়াল, সেখানে একটু বানান এদিক ওদিক হলে কোনো অসুবিধা নেই, ইংলিশ উচ্চারণে বাংলা করে দেবে, বাংলায় লিখবে তাহলেই হবে। ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম কোড। নাবার্ডের পুরো নাম হচ্ছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। ইউএনএইচ, এটা হচ্ছে ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর হিউম্যান রাইটস। টি হচ্ছে গলফ খেলার সঙ্গে যুক্ত, লেফট হুক হচ্ছে বক্সিং খেলার সঙ্গে যুক্ত। এই হয়ে গেল। এবার দেখো এই কোশ্চেনটা হওয়ার পরে যারা অনেকে চিন্তা করছে যে হয়তো কিছুই তো পারলাম না, বা হয়তো নিজে 15-20 নম্বর পাবো, তো বেশি পাবো না, আমার হয়তো প্রিপারেশন ঠিকঠাক নেই, তাদের উদ্দেশ্যে বলি যে অ্যাকর্ডিং টু কেপিএসআই এক্সাম প্যাটার্ন, মানে এই কোশ্চেনটা সেট করা হয়েছে, এখন কোশ্চেন এরকমই আসছে যাতে একটু হার্ড করা হচ্ছে, যাতে জিকেতে সবাই আমাদের 20-25 নম্বরের বেশি তুলতে না পারে, 50%, 60%-এর বেশি না পারে। এটুকু জেনে রাখবে, তুমি এতদিন ধরে পড়াশোনা করেছো, প্রস্তুতি নিয়েছো, তো এখানে যদি তুমি 20-25 পাও, তাহলে জানবে যে বাকিরাও সেই রকমই পাবে, চিন্তিত হওয়ার কিছু নেই। কারণ কোশ্চেন প্যাটার্নটা এরকম যে হঠাৎ করে তুমি বলে যে যেগুলো অত স্ট্যাটিক জিকে, তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স, এত কিছু মনে থাকা যায় যেখানে অপশন নেই, তো সেই অনুযায়ী মানে এটাকে মানে কিছু কেউ ভাববে না যে এই মুহূর্তে এসে যে আমার তাহলে প্রিপারেশন ভালো হয়নি, মানে কেউ হতাশ হবে না। এটা একটা প্যাটার্ন এবং কিভাবে কি লিখবে সেটা দেখানো জাস্ট। এবার নেক্সট দেখো যে ম্যাথ, ম্যাথ যেটা দিয়েছি যে 1 নম্বর যেটা একটা সরলীকরণ দিয়েছিলাম, ঠিক আছে, যেটা ক্ষেত্রে এসেছিল, এই সরলীকরণের ক্ষেত্রে অনেকে হয়তো করে এসেছো, তো যাতে এখন আর ভুল না হয় বলছি যে কি বিষয়ে সাবধানতা রাখবে। যে আমরা জানি যে সবার প্রথমে যেটা অফের কাজ করতে হয়, তারপর ব্র্যাকেটের কাজ করতে হয়, ঠিক আছে, তো অফের কাজ যেখানে অফ আছে এখানে আমি করে নিয়েছি 3/4 অফ 5/6 যেটা দেওয়া আছে, তো এটা কাটাকুটি করলে কি হয়েছে 5/8 হয়, তো এখানে লিখে দিয়েছি যে 5/8 এরকম করে নিয়েছি। এখানে অফ যেটা আছে সেটার ক্যালকুলেশনটা কি করে নিয়েছি যে পয়েন্ট ছিল মানে দশমিকের বদলে একটা এক, তারপরে যেটা সংখ্যা থেকে ধরা শূন্য সেটা 100 দিয়ে দেখিয়ে দিয়েছি। আর যখন যে ক্যালকুলেশনটা করে নেবে, যেমন ধরো এই জায়গাটা আমি হয়তো 5 এটা যোগ করে নিয়েছি, তো সেটা পাশে কি করবে যে রাখে দেখিয়ে দাও, ঠিক আছে, দেখিয়ে দিতে পারো দিয়ে লিখে দেবে।
তো স্টেপ বাই স্টেপ পরপর পড়বে, কোনো ডিজিট ফিজিট কাটাকুটি করার মানে ডিজিট গুলোকে কেটে কুটে এডিট করার দরকার নেই, যেমন ভাবে আমার ফ্রেশ করে করা আছে দেখো সেইভাবে পড়বে, ফুল মার্কস পেয়ে যাবে। আর অনেকে কি করছো, ডিজিট গুলোকে এরকম 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 করে সব কাটছো, দিয়ে কিছুই বোঝা যাচ্ছে না, সেই ক্ষেত্রে কিন্তু তোমার কেটেও দিতে পারে, বা হয়তো তোমার কিছু নাম্বার কেটে নেওয়া হতে পারে। ওই রকম করে ডিজিট ডেসক্রিপটিভে কাটবে না। চলো নেক্সট অঙ্ক কি ছিল, যে আয়তক্ষেত্র 5% হ্রাস দৈর্ঘ্য এবং হচ্ছে প্রস্থ 5% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কি পরিবর্তন হবে। যেটা কতটুকু লিখতে হবে কিভাবে, দেখো যে ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x একক, প্রস্থ y একক, ক্ষেত্রফল হচ্ছে xy বর্গ একক, দৈর্ঘ্য 5% হ্রাস 95/100 মানে যে 19x/20, প্রস্থ 5 হয় এটা 21y/20, তাহলে ক্ষেত্রফল কত হলে গুণ 400। তাহলে দেখো অবশ্যই 399/400 মানে কি লেস দ্যান 1, তার মানে কি হ্রাস পেলো, তাই লিখো ক্ষেত্রফল হ্রাস পেয়েছে এক্স ওয়াই থেকে, এটা মাইনাস মানে xy/400। তাহলে ক্ষেত্রফল শতকরা হ্রাস পাই কি xy/400, কত তো xy পাই ইন্টু 100, তো 1/0.25 বর্গ। উত্তর লেখার ব্যাপারটাও দেখে নাও, যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এখানে যদি বাংলায় শতকরা কথাই লিখে দাও যে শতকরা হ্রাস পায়, তাহলে এখানে বর্গ একক লিখবে। আর যদি লেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হ্রাস পায় 0.25% লিখবে। কথায় যদি শতকরা না লিখো তাহলে পার্সেন্টেজ চিহ্ন দেবে। 3 নম্বর হচ্ছে একটা দিন কাজের ত্রৈরাশিক নিয়মের অঙ্ক দিয়েছে, যে 80 জন লোক দৈনিক 6 ঘন্টা কাজ করে একটি কাজ 16 দিনে শেষ করতে পারে, তাহলে 45 দিনে শেষ করতে 64 জন লোকের দৈনিক কত ঘন্টা কাজ করতে হবে। এতজন লোকের এতদিন সময় লাগে, কিন্তু ত্রৈরাশিক 3টে রাশি দিয়ে দেয়নি, তো এবার দিতে পারে, তাহলে কিভাবে লিখবে। অনেকে যারা সরল সম্পর্ক ব্যস্ত সম্পর্ক ধরে পড়বো বলছো, ওরকম ভাবে না করে, যেটাকে নামই হচ্ছে এর ঐকিক নিয়ম, তো এইভাবে পড়লে পরে নাম্বার কাটবে না। তো প্রথমে লিখে দিলে যে গণিতের ভাষায় সমস্যাটি হলো লোক সময় বলে এরকম ভাবে লিখে দিলে, যে 80 জন লোকের একটি কাজ 16 দিনে শেষ করতে দৈনিক 6 ঘন্টা কাজ করতে হয়। তারপরে ধাপে কি থাকবে, এই প্রথম যেটা সেটা কনস্ট্যান্ট থাকলো, মানে 80 জন লোকই থাকলো, এখানে 16 দিনের বদলে একদিন করে দিলাম, তাহলে একদিনে কাজ করতে হলে কি হবে, বেশি সময় ধরে কাজ করতে হবে, গুণ হয়ে গেল। পরে দুটোই এক এক হয়ে গেল। এবার একজন লোক বলছে, তাহলে একজন লোক যদি করে তাহলে আরো বেশি সময় লাগবে, তাই সবই গুণ হয়ে গেল। এইভাবে 64 জন লোকের একদিন, তারপরে 64 জন লোক 45 দিন, এইভাবে করছে 8/3 ঘন্টা, মানে হচ্ছে 2 × 2 = 3 ঘন্টা। দেখো কোথাও কিন্তু এই সমস্ত জায়গায় আমি কোনো জায়গায় কিন্তু কাটাকুটি করিনি। দরকার হলে যদি দেখো যে তুমি মুখে মুখে কাটাকুটি করতে পারছো না, তাহলে এখানে রাফ করো, রাফ বলে লিখো, যে 6 × 16 × 80 লিখে নাও, 64 × 45 লিখে নাও, যে 16 দিয়ে করে 464, 4 দিয়ে কাটো 68, 5 দিয়ে কাটো 4, এটা হচ্ছে 9, 3 দিয়ে কাটো 2, 3, মানে হচ্ছে 8/3। ঠিক আছে, এখানে পাশে দেখিয়ে দাও, কিন্তু ওই জায়গাতে এই যে বক্স ঘিরে দিয়েছি এখানে কোনো কাটাকুটি কিছু করবে না। নেক্সট যেটা 4 নম্বরের একটা অঙ্ক ছিল, যে এটা বলে দিলাম, ঠিক আছে, 4 নম্বর 5 নম্বর অঙ্ক ছিল, পার্সেন্টেজে দেখিয়ে দিলাম কেমন ভাবে করতে হচ্ছে। নেক্সট হলো এবার রিজনিং এ। রিজনিং এ সাধারণত প্রতিবারই একটা করে এরকম পাজেল দিয়ে দেওয়া হচ্ছে, 8 নম্বরের বা 10 নম্বরের একটা করে পাজেল দেওয়া হচ্ছে। তো এই পাজেলটাও দেখো যে অনেকেই নিজের মতো করে করার চেষ্টা করছে, ঠিক আছে, সে করতেই পারো, কিন্তু যদি আমার কথা শোনো তাহলে অবশ্যই প্রফিটে থাকবে বা ভালো কাজ করবে। তো এখানে যে কোশ্চেনটা দিয়েছে PQRST, সাধারণত 3 জন মহিলা 4 জন পুরুষ, তাদের পেশাগুলো বলে দেওয়া আছে, কেউ অ্যাকাউন্ট্যান্ট, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক, ডাক্তার, ফার্মাসিস্ট। ঠিক আছে, তারপরে হচ্ছে বেতন বেশি পায় এখন তো আমি করে দেখাচ্ছি না, কারণ আরো অনেক সব আলোচনা করতে হবে। আমি জাস্ট দেখাচ্ছি যে এই যে রিজনিংটা দেওয়া আছে তোমাকে বের করতে হবে কিভাবে। ঠিক আছে, বের করতে হবে এই রকম ছক করে নাও। ছক হচ্ছে একদিকে হচ্ছে নাম, তারপর হচ্ছে তাদের যে পেশাগুলোর নাম আছে, 7 জন আছে, 7 জনের 7খানা পেশা, আইনজ্ঞ, অ্যাকাউন্ট্যান্ট, ইঞ্জিনিয়ার, শিক্ষক, ডাক্তার, শিল্পী, ফার্মাসিস্ট, আর একটা লিঙ্গর ঘর করে, যে পুরুষ নাকি মহিলা সেটা বের করতে হবে। যার যেটা হবে, হয়তো দেখা গেলো কোনো শিক্ষক, তাহলে কি হচ্ছে, আর যেহেতু শিক্ষক তাহলে আইনজ্ঞ হবে না, অ্যাকাউন্ট্যান্ট হবে না, ইঞ্জিনিয়ার হবে না, শিক্ষকের রাইট মেরে দিলে, ডাক্তার হবে না, শিল্পী হবে না, ফার্মাসিস্ট হবে না। সেইভাবে শিক্ষক তার অন্য কেউ পেশা হবে না, যেহেতু সব একজনের এক একটা করে পেশা, তাই উপরের যে ঘরগুলো বা নিচের যে ঘরগুলো আছে সেগুলো ক্রস মারো। এইভাবে করতে করতে গিয়ে তুমি বের করো। এই ছকটাও তোমার আনসার শিট, এই ছকটাও থাকবে। আবার নিচের একবার ফ্রেশ করে নাম, পেশা, লিঙ্গ বলে লিখে দিয়ে মানে নামগুলো তলায় তলায় লিখলে তার পাশে পেশা, লিঙ্গ, ঠিক আছে, এটাকে দেখিয়ে দাও, দিয়ে যে যেটা উত্তর চাইবে যেটা সেই উত্তরটা তখন দাও। এইভাবে করলে পুরো মার্কস 10-এ 10 পাবে। অনেকেই হয়েছিল এর আগের পরীক্ষা, কেউ হয়তো রাফেও করেছে কিন্তু শুধু উত্তরটাকে লিখেছে,
তাদেরকে কিন্তু মার্কস দেওয়া হয়নি, তো এটাও মনে রাখবে। দিয়ে দেওয়া আছে ভেন ডায়াগ্রামে, দেখো একটা হচ্ছে পদার্থবিদ্যা, রসায়ন, তারপর হচ্ছে গণিত। এখানে বলা ছিল যে টোটাল স্টুডেন্ট হচ্ছে 100 জন, টোটাল স্টুডেন্ট হচ্ছে 100 জন। তাহলে কোশ্চেন করেছে কতজন ছাত্রছাত্রী শুধুমাত্র পদার্থবিদ্যায় পাস করেছে। আর এই যেগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে পাস করা, মানে 15, 8, 12, 10, 25, 7, 8, এগুলো হচ্ছে পাস করার সংখ্যা, এবং টোটাল স্টুডেন্ট হচ্ছে 100 জন। তাহলে কতজন ছাত্রছাত্রী শুধুমাত্র পদার্থবিদ্যায় পাস করেছে, তার মানে পদার্থবিদ্যার ঘরে তো আছে 15, 8, 25, 10, কিন্তু বাকি 8, 25, 10 এইগুলো রসায়ন বা গণিতের সঙ্গে মিশে আছে, শুধু পদার্থবিদ্যার ঘরে আছে 15। তাই উত্তর কি হয়ে যাবে? 15। যে অতএব শুধুমাত্র পদার্থবিদ্যায় পাস করেছে 15 জন। এইগুলোর কোনো এক্সপ্লেনেশন দিতে হবে না, শুধু যেগুলো ম্যাথামেটিক্যালি যোগ বিয়োগ করে দেখা করতে পারে। যেমন দিতে দিয়েছি যে কতজন ছাত্রছাত্রী শুধুমাত্র গণিত ও পদার্থবিদ্যায় পাস করেছে, কি বলছে? শুধুমাত্র গণিত পদার্থবিদ্যায় পাস করেছে, তার মানে গণিতের ঘর এবং পদার্থবিদ্যার ঘরেই শুধু আছে সেটা কত সংখ্যা। তাহলে গণিত আর পদার্থবিদ্যার ঘরে রয়েছে শুধু 10, তাহলে হচ্ছে 10 জন গণিত পদার্থবিদ্যায় পাস করেছে। সি বলেছে কতজন ছাত্রছাত্রী শুধুমাত্র পদার্থবিদ্যায় পাস করতে পারেনি। করতে পারেনি, এই 15, 8, 25, 10 এগুলো পাস করা, তাহলে পদার্থবিদ্যায় পাস করেছে কতজন? 100 থেকে বাদ দিতে হবে, কারণ টোটাল স্টুডেন্ট 100 জন। তাহলে পাস করেছে দেখো যে 15 জন পাস করেছে, আবার পদার্থবিদ্যার ঘরে আছে 8 জন, মানে হচ্ছে 8 জন করেছে। আবার কত আছে? 25 আছে, 25 জন করেছে। আরটা আছে 10 জন আছে, মানে হচ্ছে 10 জন করেছে। তাহলে এইগুলোকে যোগ করে 100 থেকে বাদ দিতে হবে। তাহলে সেটা কি বের হবে? সেটা হবে যে শুধুমাত্র পদার্থবিদ্যায় পাস করতে পারেনি। তাহলে 100 বিয়োগ এটা কত হচ্ছে? 15, 8, 23, 23 আর 25, 38, সব 10 হচ্ছে 58। তাহলে 58 বিয়োগ করলে কত হচ্ছে? 42 জন পাস করতে পারেনি। এইভাবে শুধু জাস্ট ব্যাখ্যা করতে হবে, কোনো কথাই লিখে এক্সপ্লেনেশন দেওয়ার দরকার নেই। তাহলে আমার রিজনিং যেটা সেটা রিজনিংটাও হলো। এবার চলে আসছে দেখো যে ইংলিশ পেপার, ঠিক আছে? এটা নিয়ে যাদের অনেক টেনশন রয়েছে, হেডলাইন কি করবে, এইগুলো নিয়ে যাদের প্রবলেম আছে তাদের বলে দিই যে ইংলিশে দেখো যে রিপোর্ট রাইটিং, হয় রিপোর্ট করো ওয়ার্ড প্রেসই করো। এটা ভেবেছিলাম হয়তো চেঞ্জেস হবে, কিন্তু কেপিএসআই যখন চেঞ্জ হয়নি, মনে হচ্ছে ডব্লিউপিএসআই চেঞ্জ হবে না, একই এই প্যাটার্নই থাকবে। So write a report on problem of water logging in your area during the rainy season. Utilize the points supplied here with cause of water log inconveniences, how the residents cope up with the conditions affect, joint responsibility of municipality and other residents themselves for this suffering, the remedy. অর্থাৎ তোমার এলাকায় যে আহ, ইয়ে হচ্ছে ওয়াটার লগিং, মানে জল জমে যাচ্ছে, সেই তাতে কি অসুবিধা হচ্ছে এবং কিভাবে যারা রেসিডেন্ট আছে তারা কিভাবে সেটাকে কোপ আপ করছে, মানে সহ্য করছে বা ইয়ে করছে, মানে মোকাবেলা করছে, রেসপন্সিবিলিটি, এই সমস্ত ব্যাপার নিয়ে লিখতে হবে। তো দেখো যে এইরকম রাইটিং এর ক্ষেত্রে নেক্সট সিটি, তারপরে এটা দেখো যে আন্ডারলাইন করার ব্যাপারটা নিয়ে অনেক মানে সমালোচনা রয়েছে, কেউ বলে দিতে হয়, কেউ বলে দিতে হয় না। তো আমি একটা জিনিস বলবো, কম্পিটিটিভ এক্সামিনেশনের ক্ষেত্রে ঠিক আছে আন্ডারলাইন করে দেবে, অবশ্যই কম্পিটিটিভ লাইনের ক্ষেত্রে তুমি আন্ডারলাইন করে দাও, কারণ এটা তোমার হেডলাইন বা শিরোনাম, এটাকে হাইলাইট করছো, অবশ্যই করে দাও। আর যেটা নিয়ম হচ্ছে ওয়ার্ডের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল লিখতে পারো, যে ওয়াটারের ওয়ার্ড ডব্লিউ, ঠিক আছে? তারপর যে প্রবলেমের পি, ইন সাধারণত আর্টিকেল বা প্রিপোজিশনকে ক্যাপিটাল দেয় না, তাই এটা লিখলাম। আর এক্স সিটি দেখো তোমার এরিয়ায় বলে বলেছে, তো পার্টিকুলার নিজের নাম, নিজের জায়গার নাম না নেওয়াই ভালো। এক তুমি কলকাতা হিসেবে বলে লিখতে পারো, বা হচ্ছে ইএক্স সিটি বলে বললাম, পার্টিকুলার জায়গার নাম বললাম, ঠিক আছে? আন্ডারলাইন করে দাও, কোনো অসুবিধা নেই। আর নিচে এইরকম ধরনের রাইটিং এর ক্ষেত্রে বাই এ স্টাফ রিপোর্টার না দিয়ে বাই স্পেশাল করেসপন্ডেন্ট এই কথাটা বলতে পারো, কারণ বাই স্পেশাল করেসপন্ডেন্ট কি হয়? বাই স্টাফ রিপোর্টার মানে হচ্ছে সেই যে রিপোর্টার, বা তুমি যদি লেখো, তুমি নিজে তথ্য সংগ্রহ করছো দিয়ে লিখছো, আর এখানে এই ধরনের সমস্যার ক্ষেত্রে সাধারণত নিজের হয় না, আরো সরকার বা বিভিন্ন জায়গা থেকে সূত্র মারফত জিনিসটাকে বের করতে হয় যে কিভাবে হলো না হলো। তাই সেই কারণে বাই স্পেশাল করেসপন্ডেন্ট এই কথাটা দিতে পারো,
বায়োস সাপ্লিমেন্টাল লিখলেও কোনো অত অসুবিধা নেই। আর জায়গার যেহেতু এক্সিটি লিখলাম, ঠিক আছে, সেইখানের জন্য এখানে জায়গাতে এখানে এক্সিটি লিখবে। আর তারিখ যেটা হবে সেটা হচ্ছে 22 তারিখে এক্সাম দিচ্ছ, তো হচ্ছে 22শে ফেব্রুয়ারি 2026। আনসার যেটা হবে দেখো সেটা নিজের মতো করে, কেউ বলতে পারে যে বর্ষার সময় যখন হয় বা বৃষ্টি বেশি জল জমে গেলে তবেই হয়, বা এমন হতে পারে বাড়ির যে কাজকর্ম, বিভিন্ন বাথরুমের জল বা ব্যবহার করছে জল, সেই জলগুলো নর্দমা দিয়ে আসতে দিয়ে পরিষ্কার করা হচ্ছে না বলেও হচ্ছে, ওয়াটার লগিং কোনো এখানে তোমাকে পয়েন্ট বলে দেয়নি, ঠিক আছে, মেনশন করা হয়নি যে কি কারণের জন্য হচ্ছে বা কি। তো এখানে দেখো যে পয়েন্টটা দেওয়া আছে যে ওয়াটার লগ, হাউ দ্য রেসিডেন্টস কোপ আপ উইথ কজ অফ ওয়াটার লগ, কারণটা বলেছে এবার বৃষ্টির জলে হচ্ছে, বৃষ্টির জলে বলতে পারো যে হয়তো বৃষ্টির জল আসলে পরে এটা আরো বেশি হয় বলে এইভাবে লিখতে পারো। তো আমি জাস্ট ইয়েটা বললাম ফরম্যাটটা যে এইভাবে লিখবে। আর এটা নিয়ে যে ডাউটটা ছিল যে আন্ডারলাইন করতে হয় কি করতে হয় না, এটা নিয়ে অনেক বইতে লেখা আছে করা যায় না, কিন্তু এমনি যে নিউজ পেপার, সেই নিউজ পেপার গুলো তো দেখো যে এই জায়গাটা মোটা করে, ঠিক আছে, মোটা কালিতে গাঢ় করে লেখা থাকে, কিন্তু এখানে তো সেই অপশন নেই যে টেনে ঘষে ঘষে লিখবে। তো সেই কারণে কোনো অসুবিধা নেই, আন্ডারলাইন করে দাও যে কোনো টাইটেল বা শিরোনামের ক্ষেত্রে, সে তুমি প্রেসি রাইটিং লেখো বা রিপোর্ট রাইটিং লিখছো, ঠিক আছে, ওটা হাইলাইট করে দেবো, অসুবিধা নেই। আর ডেটের ব্যাপারটা যেটা, সেটা পার্টিকুলার যদি কোনো কোশ্চেনে যদি ডেট না দেওয়া থাকে তাহলে যেদিনকে এক্সাম দিচ্ছ সেদিনকার ডেট দেবে। আদারওয়াইজ যদি পয়েন্ট মেনশন করে দেওয়া থাকে, হয়তো বলে কোনো একটা জায়গায় অগ্নিকাণ্ড হয়েছে 11ই ফেব্রুয়ারি, তাহলে সেই ক্ষেত্রে তুমি 12 তারিখের বা 13 তারিখের ডেট দিয়ে লেখো, কারণ তার একদিন পরে পাবলিশ পাবে বলে। আর যদি কোনো ডেট ফেট কিছু না দেবে তাহলে যেদিনকে পরীক্ষা দিচ্ছ সেদিনকারই ডেট দেবে। নেক্সট ট্রান্সলেশন আছে, দেখা যায় ট্রান্সলেট ইনটু ইংলিশ দ্য প্যাসেজ, অর্থাৎ এই ট্রান্সলেশন আছে যে বেঙ্গলি টু ইংলিশ, এখন এটা একটু কঠিন দিচ্ছে। তো বিজ্ঞান পড়ার যদি এরকম কঠিন দেয় তাহলে কিভাবে মোকাবিলা করবে, যে বিজ্ঞান পড়ার অনুমতি না পেয়ে সে ক্ষুণ্ণ হয়েছিল, তারপর স্কুল অফ ইকোনমিক্সের বাইরের ছাত্রী হিসেবে অর্থনীতি বা সমাজতন্ত্রের লেকচার শুনেছে। বিষয় যাই হোক, বিদ্যা তো বটেই, বিদ্যার জন্য সে এক প্রকার বুভুক্ষ বোধ করেছিল। বই হাতে পেলে গ্রাস করতে অধীর হয়, মন দিয়ে নোট লিখে নেয়, অন্যের কাছ থেকে নোট চেয়ে মেলায়। বই পড়তে পড়তে সে ভাবে, আহা, জ্ঞানের মতো আনন্দ আর নেই। তো দেখো, দেখায় যে এরকম ধরনের ধরো আনকমন জিনিস তুমি ঠিকঠাক বুঝতে পারছো না, তাহলে কিভাবে সহজ করে নিজের ভাষার মতো করে পড়বে একটু দেখাবার চেষ্টা করছি। যে বিজ্ঞান পড়ার অনুমতি না পেয়ে সে ক্ষুণ্ণ হয়েছিল, তারপর স্কুল অফ ইকোনমিক্সের বাইরের ছাত্রী হিসেবে অর্থনীতি ও সমাজতন্ত্রের লেকচার শুনেছি। অর্থাৎ সে ক্ষুণ্ণ হয়েছিল, ক্ষুণ্ণ মানে কি হতাশ হওয়া বলতে পারো, সে মনঃপুত হয়নি, তাকে বাধা দেওয়া হয়েছিল, তখন হতাশই হবে। তো এরকম বলতে পারো যে সি ওয়াজ, আর বা হয়তো পূর্ণ আনহ্যাপি বলতে পারো যে সি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড বা আনহ্যাপি অ্যাজ সি, যেহেতু সি ডিড নট গেট পারমিশন, যেহেতু অনুমতি পায়নি, অফ স্টাডি সাইন্স, বিজ্ঞান পড়ার অনুমতি পায়নি, তাই সে হতাশ হয়েছিল বা আনহ্যাপি ছিল। তারপর স্কুল অফ ইকোনমিক্স এর বাইরের ছাত্রী হিসেবে অর্থনীতি সমাজতন্ত্রের লেকচার শুনেছে, তাহলে সে শুনেছে লেকচার অর্থনীতি সমাজতন্ত্রের উপরে। দেন সি অ্যাটেন্ডেড, দেখো শুনেছে মানে শুধু জাস্ট হিয়ার মানে হার্ড বা লিসেন করলে বলাটা তো ঠিক নয়, যে একটা অর্থনীতি বা সমাজতন্ত্রের উপর লেকচার বা যা কিছু হয় সেটাকে বলা হয় অ্যাটেন্ড করা, পার্টি অ্যাটেন্ড করা, কোনো সেমিনার অ্যাটেন্ড করা, সেই রকম। তাদের আন্তরিক বা আক্ষরিক অর্থটা বুঝতে হবে। তো সি অ্যাটেন্ডেড দ্য লেকচারস অন ইকোনমিক্স অ্যান্ড সোসিওলজি করেসপন্ডেন্ট অ্যাজ এ করেসপন্ডেন্ট স্টুডেন্ট অফ স্কুল অফ ইকোনমিক্স। করেসপন্ডেন্ট আউটসাইড এরকম বলতে পারো, বা বাইরের এই হিসেবে করেসপন্ডেন্ট যেমন বলা হয়। যে বিষয় যাই হোক না, যাই হোক বিদ্যা তো বটে, হোয়াট এভার দ্য সাবজেক্ট ইজ, হোয়াট এভার দ্য সাবজেক্ট, দেখো এই জিনিসটা বিষয়, বিষয় যাই হোক, এই জিনিসগুলোর ক্ষেত্রে এটা তো চিরন্তন সত্য। মানে বিষয় যাই হোক বিদ্যা তো ছিল বটে বলে ওয়াজ তো হবে না। অ্যাকচুয়ালি প্রথম যে সেন্টেন্সটা ছিল পাস্টেই, যেমন সে ক্ষুণ্ণ হয়েছিল, তারপরে শুনেছে মানে শুনেছিল, পাস্টে হলো। এই যে লাইনটা, এটা কিন্তু তা বলে হোয়াট এভার দ্য সাবজেক্ট ওয়াজ হবে না, কারণ বিষয় যাই হোক বিদ্যা তো বটে, এটা চিরন্তনই সত্য, এগুলো সবসময় থাকে। তাই ইজ করেছি যে হোয়াট এভার দ্য সাবজেক্ট ইজ, বিদ্যা তো বটে মানে কি ইট ইজ ইনডিড অ্যান এডুকেশন, এটা নিঃসন্দেহে একটা শিক্ষা বা স্টাডি বলতে পারো বা নলেজ বলতে পারো। যে বিদ্যার জন্য সে এক প্রকার বুভুক্ষ বোধ করেছিল, এটা যেমন আবার পাস্টে হবে যে সি ডিজায়ারলি ফেল থার্স্ট ফর।
এই যে বুভুক্ষ, বুভুক্ষ মানে কি হবে, যে শিক্ষার প্রতি খুব তৃষ্ণার্ত বা কৌতূহলী, কিউরিয়াস বলতে পারো, ঠিক আছে, যদি মনে না পড়ে এইভাবে বলে দিচ্ছি যে কেমন ভাবে কি মোটামুটি লিখতে পারো। বই হাতে পেলে গ্রাস করতে অধীর হয়, মন দিয়ে নোট লিখে নেয়, অন্যের কাছ থেকে নোট চেয়ে নিয়ে মেলায়, এগুলো সবই প্রেজেন্ট ইনডিফিনিটে লিখবে। যে হোয়েন সি গেটস এ বুক ইন হার হ্যান্ড, যখন সে তার বই তার হাতে পায়, সি বিকামস রেস্টলেস টু গাট ইট, গাট মানে হচ্ছে গ্রাস করা বা গিলে ফেলা। সি রাইটস ডাউন দ্য নোটস অ্যাটেন্টিভলি, মন দিয়ে সে নোট লিখে নেয়। সি ওয়ান্টস নোট, সে নোট চাই ফ্রম আদার্স, অন্যের থেকে। অ্যান্ড কম্পেয়ার্স উইথ আদার্স, এবং অন্যের সঙ্গে তুলনা করে। এই যে মেলাই, মেলাই মানে কি হবে, অন্যের সঙ্গে কম্পেয়ার করে সেটাই মেলাই। বই পড়তে পড়তে সে ভাবে, আহা জ্ঞানের মতো আনন্দ আর নেই। তাহলে হোয়াইল রিডিং বুক, বই পড়ার সময় হোয়াইল রিডিং বুক সে ভাবে, সি থিংস, দেয়ার ইজ নো জয় লাইক নলেজ, দেয়ার ইজ নো জয় লাইক নলেজ। তারপরে হচ্ছে সাঁতার কাটতে কাটতে তার কোলে সাজ যায়, যে দেহ আমার এমনই লঘুভার যদি হতো সবসময়। তাহলে হোয়াট ফ্রিডম সি ফিলস হোয়েন লিসেনিং টু দ্য মেলোডি অফ ভায়োলিন অ্যাট দ্য টাইম অফ সুইমিং, at the time of swimming, he says, I wish my body becomes so light all the time. এইরকমই আবিষ্কার তাকে মাথায় রেখেছিল। মেনি ডিসকভারিজ লাইক দিস বি ফাডেলড হার্ট। নেক্সট কি কোশ্চেন আছে, প্রেসি রাইটিং। যারা প্রেসি রাইটিং করতে চাও, এখানে একটা জিনিস বলে দিই, যে যারা বলছো যে রিপোর্ট এবং প্রেসি যদি দুটোই ওয়ার দেয় তাহলে কোনটা করব, দুটোই যদি ভালো করে বোঝো, দুটোই যদি কমন থাকে তাহলে অবভিয়াসলি রিপোর্ট করো, দুটোই কমন থাকলে অবভিয়াসলি রিপোর্ট করো। দুটোই যদি আনকমন থাকে তাহলে অবভিয়াসলি রিপোর্ট করো। আর যদি দেখো যে রিপোর্ট কমন নেই এবং বুঝতে পারছো না ঠিকঠাক, তোমার লেখার দুঃসাধ্যের বাইরে, ঠিক আছে, ভালো হবে না। কিন্তু প্রেসিটা ভালো কমন পেয়েছো মানে পড়েছো, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই প্রেসি করো। কিন্তু বলবো যে প্রেসির তুলনায় রিপোর্টকে অবশ্যই প্রেফারেন্সে রাখো, কারণ রিপোর্ট যেমনই হোক না কেন 4 থেকে 6 নাম্বার মোটামুটি লিখলে, ফরম্যাট ঠিক থাকলে 4-5 নাম্বার এমনি পেয়ে যেতে পারো, একটু ভালো হলে 7-8 পেয়ে যাবেই। কিন্তু বেশি হয়তো এমন একটা জায়গা থেকে তুমি লিখেছো বই থেকে, যেটা তুমি কমন পেয়েওছো, কিন্তু হয়তো সেই জায়গাতে লেখা ঠিকঠাক ছিল না, এমনও হতে পারে। সেই কারণে জন্য রিপোর্ট যদি আয়ত্তের মধ্যে থাকে বা হচ্ছে তোমার পড়ার মধ্যে, হুবহু কমন না হলে মোটামুটি সেই স্ট্রাকচার তুমি জানো, কি আছে চলো দেখে নিই। যে দিস ইজ দ্য আনসার টু দ্য কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য এম অফ এডুকেশন, ওয়েল ইটস এম ইজ টু নো দ্য ফার্স্ট রেট ইন এনি সাবজেক্ট দ্যাট উই স্টাডি উইথ a view of achieving it as nearly as powers allows. If we could fix this firmly in our minds, we should not stumble through a variety of lessons, lectures, and books like a drunk man, only partially aware where we are or what we are doing. We should cease to think that we go to school or college to pass examination or to secure degrees or diplomas or to satisfy our teachers, though these may be and are incidental and limited objectives. We should have brought order into our education by realizing its true through is the sense that a worthy purpose in life, in the desire for excellence, the pursuit of the best or the first rate. মোটামুটি আমি বাংলাটা শুধু বলে দিচ্ছি যে এই প্রশ্নটার হোয়াট ইজ দ্য এম অফ এডুকেশন, এই যে শিক্ষার লক্ষ্য কি, সেটার উত্তর হচ্ছে এটা, যে সবার প্রথমে কোনো একটা জিনিসকে ভালোভাবে, সাবজেক্টের বিষয়কে পড়াটা উচিত এবং বোঝাটা উচিত। আমাদের যতটুকু বোঝার ক্ষমতা, মানে যতটুকু পারবো আমাদের বেস্ট সর্বোচ্চ দিয়ে সেই জিনিসটাকে বোঝার চেষ্টা করব। ইফ উই কুড ফিক্স ফার্মলি ইন আওয়ার মাইন্ড, যদি আমরা সেটাকে মনের মধ্যে দৃঢ়ভাবে গেঁথে দিতে পারি, তাহলে উই শুড নট স্টাম্বেল থ্রু এ ভ্যারাইটি অফ লেসন্স, তাহলে বিভিন্ন পাঠের মধ্য দিয়ে বা যে বইগুলো আমরা পড়বো, আমাদেরকে হোঁচট খেতে হবে না একজন মাতাল মানুষের মতো। ড্রাঙ্ক ম্যান যেমন হচ্ছে হোঁচট খায়, এদিক ওদিক হয়ে যায়, তাহলে আমাকে হতে হবে না। বা অনলি পার্সিয়াল, মানে মাতাল মানুষ কেমন থাকে, যে কিছু সময় আংশিক সচেতন থাকে আবার অবচেতন হয়ে যায়, সেরকম হতে হবে না। উই শুড সিং, অর্থাৎ আমরা যে স্কুল কলেজে যাব শুধুমাত্র পাস করার জন্য বা ডিগ্রি অর্জন করার জন্য নয়, বা হচ্ছে আমাদের টিচারদেরকে স্যাটিসফাই করব যে এত নাম্বার মার্কস পেলাম, সেটার জন্য নয়। তাই বলছে যে দোজ দি, এইগুলো হচ্ছে কি একটা আপাত, ইনসিডেন্টাল অ্যান্ড লিমিটেড অবজেক্টিভ, সেগুলো হচ্ছে একটা খুব আপাত এবং সীমিত লক্ষ্য। উই শুড হ্যাভ, অর্থাৎ ডিগ্রি অবশ্যই দরকার, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে হয়তো গ্র্যাজুয়েশন দরকার হয় বা এরকম হয়, তাই বলছে সেইগুলো সীমিত বা হচ্ছে খুব একটা আপাত, মানে এডুকেশন বাই রিয়েলাইজিং, লাস্টের লাইনটা বলা আছে যে ডিজায়ার ফর এক্সিলেন্স, অর্থাৎ শ্রেষ্ঠত্বের যে আকাঙ্ক্ষা জীবনের। তো এটার মোটামুটি দেখো আনসার এই সমস্ত, যেমন যদি পড়ে যায়, যদি শুধুমাত্র কমন পেয়ে থাকো এবং ভালো কোনো
জায়গা থেকেই যদি উত্তর মানে প্র্যাকটিস করে থাকো তবেই করতে পারো, তাছাড়া রিপোর্ট রাইটিং করো। যেমন যে গোল অফ এডুকেশন, এর টাইটেলটা কি দেওয়া যেতে পারে, যে গোল অফ এডুকেশন, অর্থাৎ শিক্ষার লক্ষ্য কি। যেহেতু এম কথাটা দেওয়া আছে আমার কোশ্চেনে, সেই জন্য এম কথাটা আমি লিখিনি এখানে, গোলই লিখেছি, গোল অফ এডুকেশন। আনসারটা কি লেখা যেতে পারে, যে টু এনরিচ আওয়ার সোল কনসাস, টু এনরিচ আওয়ার সোল কনসাস, অর্থাৎ আমাদের যে সোল কনসাস। জাস্ট মানে নিছক শুধু অ্যাকোয়ারিং সার্টিফিকেট অর্জনের জন্য নয়, রাদার টু এক্সপ্যান্ড, তার বরং হচ্ছে রাদার টু এক্সপ্যান্ড পেরিফেরি, অর্থাৎ পেরিফেরি অফ নলেজ, মানে জ্ঞানের পরিধি, পেরিফেরি মানে যে নলেজ, যে জ্ঞানের পরিধিকে বিস্তার করা, বাই রিয়েলাইজিং দ্য ইসেন্স অফ লেসন্স, মানে পাঠের যে তাৎপর্য সেটাকে উপলব্ধি করে জ্ঞানের পরিধিকে এক্সপ্যান্ড করাই, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। যদি এই রকম ধরনের আনসার লিখো তো অবশ্যই 8 পেয়ে যাওয়ার কথা। যদি এরকম আনসার যদি রেডি করা থাকে বা যদি কমন পাও তবেই বেশি লিখো, না তো লিখো না। স্ট্রাকচার থাকবেই, গ্যারেন্টি থাকবে। এবং সেই সঙ্গে ডুয়াস ডাইরেক্টেড থাকতে পারে বা ভয়েস চেঞ্জ, এবং হচ্ছে ন্যারেশন চেঞ্জ, যেহেতু একবারে পড়েনি ভয়েস চেঞ্জ ন্যারেশন চেঞ্জ। এবং প্রথমবার এবার যেহেতু রিরাইট দ্য সেন্টেন্স কারেক্টলি, এই কোশ্চেনটা দিয়েছিল, মানে যেমন বিতে যেমন দেওয়া আছে রিরাইট দ্য সেন্টেন্সেস কারেক্টলি, অর্থাৎ সেন্টেন্স ভুল থাকবে সেটাকে ঠিক করে লিখতে হবে। এরকম কোশ্চেন আবার আসবে, যেহেতু একবার কেটিএসএ রিপিট হয়েছে তাই এবার আসবে। যেমন একটা ডান্সেস ভেরি গুড, ভুল কোথায় আছে, ডান্সেস খুব ভালো ভালো ভেরি ওয়েল, কি করবে, বি এ এক নাম্বার দিয়ে লিখবে, সি ডান্সেস ভেরি ওয়েল, সি ডান্স। নেক্সট হচ্ছে যে হি রিটার্ন, হি তাড়াতাড়ি এসেছিল, কুইকার দান হয় না, হি রিটার্ন কুইকলি, হি হচ্ছে হি রিটার্ন